প্রকৃতি হলো আমাদের পৃথিবীর স্বাভাবিক উপাদানসমূহ। মাটি, পানি, বায়ু, গাছপালা, পাহাড়, নদী, সাগর আসলে মানুষের সৃষ্টি নয়। এই সমস্ত কিছুই আমাদের প্রকৃতি। আর পরিবেশ হলো প্রাণী, উদ্ভিদ, আমাদের চারপাশে অজৈব নির্জীব উপাদান, যেমন বায়ু, পানি, আবহাওয়া, সামাজিক অবস্থা সবই পরিবেশের অংশ। প্রকৃতি পরিবেশের মূল ভিত্তি হল বনভূমি, যা বায়ু বিশুদ্ধ রাখে, নদী যা কৃষি ও জীব বৈচিত্র্য রক্ষা করে, মাটি খাদ্য উৎপাদনে সহায়তা করে। প্রকৃতির প্রধান উপাদান হল গাছপালা বা বন। এই প্রকৃতিকে বাঁচাতে গাছের গুরুত্ব অপরিসীম, আর বৃক্ষের অবারিত স্থান বনভূমি। পৃথিবীর যে কোনো দেশের সামাজিক পরিবেশ ও প্রকৃতিকে সুসংগঠিত রাখতে কমপক্ষে 40 থেকে 45 ভাগ বনভূমি বা বনাঞ্চল থাকা জরুরি। সেক্ষেত্রে বাংলাদেশে বনভূমির পরিমাণ 18 থেকে 20 ভাগ। শহরাঞ্চলে এর পরিমাণ আরও কম। দেশে বনাঞ্চলের পরিমাণকে আরও সুসংগঠিত করতে বাংলাদেশ বন বিভাগ সংরক্ষিত বনাঞ্চল ও অরক্ষিত বনাঞ্চলগুলোর দিকে নজর দিয়ে সেখানকার গাছ-গাছালির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেন। বন বিভাগই শুধু বনভূমি, বনাঞ্চল এবং বনজ সম্পদ ব্যবস্থাপনা করত। সেখান থেকে আমরা এখন মানুষের সাথে, অর্থাৎ যে স্টেক হোল্ডার যারা আছে, আমাদের বনবাসী মানুষ, বনের উপরে নির্ভরশীল মানুষ এবং যারা স্বেচ্ছাসেবী, সবাইকে নিয়ে আমরা এই বন ব্যবস্থাপনা করি। কো ম্যানেজমেন্ট অর্থাৎ সহ-ব্যবস্থাপনা আছে এবং আমাদের কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সহযোগী বন ব্যবস্থাপনা আছে। এইসব বন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক বনকে সংরক্ষণ করছি, প্রাকৃতিক বনকে পুনরুদ্ধার করছি এবং ইকোসিস্টেম রেস্টোরেশনের অর্থাৎ প্রতিবেশগত উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের যে স্থানীয় লোকজন, বনবাসী লোকজন আমাদেরকে সহযোগিতা করছে। স্থানীয় জনগোষ্ঠী সামাজিক বনায়নের মাধ্যমে যে গাছ কেটে যে উপকার পেত, এখন আমরা গাছ সংরক্ষণ করেও আমরা তাদেরকে সেই উপকার দিব। আমাদের দেশের বৃক্ষাচ্ছাদন আমরা 25% উন্নীত করব। এটা বনভূমিতে এবং বনের বাহিরে সব জায়গায় মিলে সেই বৃক্ষাচ্ছাদন ইতিমধ্যে আমরা 24 ভাগেরও বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। এটা শুধু বন অধিদপ্তর না, বন অধিদপ্তরের সাথে সরকার এবং যারা স্টেক হোল্ডার আছেন সবাই একসাথে কাজ করাতে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছি। অরক্ষিত বনাঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে বনের চারিপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের নিয়ে বনকে সুরক্ষার কাজে ব্যবস্থা গ্রহণ করেন। তাদেরকে বনের সাথে সম্পৃক্ত করে বনের পরিধি বৃদ্ধিতে নতুন নতুন বনায়ন করতে সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়ন করেন। একসময় যারা বনের ক্ষতি সাধনে কাজ করতেন, আজ তারাই বনের গাছ সংরক্ষণ ও বনে নতুন বৃক্ষরোপণ করে বনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। আমি বনের সাথে জড়িত। আমি বনকে অনেকেই ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি এই বনে থাকি বা বন দেখি। এইখানে তো আগে অনেক বন ছিল, আমরাও জন্ম এখানেই, আমরা দেখছি এখানে, কিন্তু গুলো হরিণ, বানর এবং অনেকগুলোই ছিল। এখন দিকে আস্তে আস্তে লোকজন বাড়ছে আর এই পশু পাখির জিনিসগুলো কমছে। যেটা গাছ কাটে তাদেরকে আমরা বলি যে আপনারা বনে গাছ কাটবেন না, বনকে রক্ষা করবেন। তারপরে যদি আপনারা আমাদের কথা যদি না শুনে, তাদেরকে আমরা ধরে আমরা অফিসে নিয়ে যাই। আগে যেভাবে বনটা ধ্বংস হয়ে গেছিল তার চেয়ে অনেক একটু উন্নতভাবে আসছে আর কি। এছাড়া উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস থেকে সাধারণ মানুষদেরকে সুরক্ষা দিতে উপকূলীয় সবুজ বেষ্টনীর প্রকল্পের মাধ্যমে নতুন করে বনাঞ্চল তৈরি করতে সাধারণ মানুষদের উৎসাহিত করে যাচ্ছে বন বিভাগ, যার প্রেক্ষিতে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ আগের চেয়ে অনেকাংশেই কমে এসেছে।
বন ও বনের পরিবেশকে ফিরিয়ে আনতে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে দেশের মানুষকে উৎসাহিত করে গেছেন। তারই ধারাবাহিকতায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1993 সালে সরকারিভাবে বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নামে দেশব্যাপী সকল স্তরে গাছ রোপণে জনগণকে উৎসাহিত করেছেন, যা আজও বাস্তবায়িত হচ্ছে। দেশের মানুষের মাঝে গাছ ও গাছের গুরুত্বকে উপলব্ধি করাতেই প্রতিবছর বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। এছাড়াও দেশের সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, পরিবেশবাদী বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজের শিক্ষার্থীদের গাছের প্রতি ভালোবাসা ও গাছের যত্নে উৎসাহী করতে বৃক্ষরোপণ ও বিভিন্ন অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ করে দেশে বৃক্ষের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে। আমরা বিএনপি পরিবার এই বনায়ন কর্মসূচির উপর জোর দিয়েছে। তারই অংশ হিসেবে আজ আমরা এখানে 600-650 ফলজ, বনজ এবং বিভিন্ন ঔষধি চারা বিতরণ করেছি। স্কুল ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে এবং শিক্ষকদের এবং স্থানীয়দের উদ্বুদ্ধ করতেই আমরা এই কর্মসূচি পালন করলাম। এবং আমাদের যে তুর্কি তরুণরা আছে তাদের সহযোগিতায় আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে আসছি, জনহিতকর কার্যক্রম। আমরা সবুজায়ন বিভিন্ন ভালো কর্মের মাধ্যমে আমরা চাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই মানবিক সংগঠনটিকে এগিয়ে নিতে পারি এবং যতদিন বাংলাদেশ আছে, যতদিন এই দেশের মা মাটি ও মানুষ থাকবে, ততদিন আমরা কাজ করে যাব। বনের পাশাপাশি বনে থাকা বিভিন্ন উদ্ভিদ প্রজাতি, জীবজন্তু, বন্যপ্রাণীদের সুরক্ষিত করতে, তাদের জীববৈচিত্র্যকে পুনরায় ফিরিয়ে আনতে বন বিভাগ দেশের বিভিন্ন বনাঞ্চলের বন্যপ্রাণী, পশু পাখিদের সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে। বন অধিদপ্তর বন্যপ্রাণী সংরক্ষণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা সুবিধা এবং মানুষের নির্মল আনন্দ দানের উপলক্ষে গাজীপুর সাফারি পার্ক তার যাত্রা শুরু করে। আমাদের যে ন্যাচারাল বায়োডাইভার্সিটি আছে তাদেরকে প্রোটেকশন এবং তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের একটি উন্মুক্ত এরিয়া রয়েছে। ভিজিটররা যতটুকু দেখেন সেটা হচ্ছে আমাদের সাফারি কিংডম এবং হচ্ছে কোর সাফারি এরিয়া, যেটা হচ্ছে গাড়িতে করে কোর সাফারি পরিদর্শন, যেটা সবার মধ্যেই খুব জনপ্রিয় একটি কনসেপ্ট, যেখানে মানুষ গাড়িতে বন্দি থাকে, বন্যপ্রাণী উন্মুক্ত থাকে, সেখানে তারা এটি দেখে খুবই আনন্দ পায়। পুরো পার্কের বায়োডাইভার্সিটি কিন্তু খুব সুন্দর। আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে আমরা অভিযান চালাই। অবৈধ বন্যপ্রাণী আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। উদ্ধারকৃত বন্যপ্রাণী কিন্তু সংরক্ষণ এবং প্রতিপালনের জন্য সাফারি পার্কে প্রেরণ করা হচ্ছে। আমরা সেই সব প্রাণীদেরকে উন্নত চিকিৎসা দিয়ে থাকি। আমাদের একটি বন্যপ্রাণী হাসপাতাল আছে, আমাদের ভেটেরিনারি সার্জন আছে, তারা কিন্তু এই ধরনের প্রাণীদেরকে সবসময়ই চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে যাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব তাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। এটি শুধুমাত্র প্রদর্শনী বা দর্শকদের বিনোদন বা দর্শকদের জানার হচ্ছে একটা উৎস, বাট সামগ্রিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা তাদের চিকিৎসা সমগ্র বাংলাদেশের একটা বড় অংশের কাজ কিন্তু গাজীপুর সাফারি পার্ক করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বন্যপ্রাণী, জীবজন্তু, পশু পাখিদের সুরক্ষা দিতে সরকারের সহায়ক হাত হিসেবে কাজ করছে। একসময়কার হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখতে এ সকল প্রাণীপ্রেমী প্রতিষ্ঠানগুলো কাজ করছে। বিভিন্ন পোষা প্রাণী সহ আহত অসুস্থ বন্য প্রাণী বা পথ যে প্রাণীগুলো আছে, কুকুর, বিড়াল, বিভিন্ন প্রজাতির পাখি, বানর, ঘোড়া সহ আরও অন্যান্য প্রাণী বা যাদের পোষ্য প্রাণী আছে বা অনেকেও আসে বন্যপ্রাণী আহত হয়ে পড়ে গেছে বা কোথাও কাতরাচ্ছে, সেই প্রাণীটা আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা আবার ট্রিটমেন্ট করে এই প্রাণীটাকে সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করে দিয়েছি। সেই প্রাণীগুলো যদি বিভিন্ন সময় আহত হয় বা কারো আক্রমণের শিকার হয়ে আহত হয় বা রাস্তা পারাপারের সময় যদি গাড়ির সাথে
দুর্ঘটনা কবলিত হয় তাদের জন্য কিন্তু বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ক্লিনিকটি আছে সেই প্রত্যেকটা প্রাণীদের জন্য সবসময় ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিলেন। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো অ্যাম্বুলেন্স যা ফ্রি প্রাণী সেবায় ব্যবহৃত হচ্ছে। তো সেই অ্যাম্বুলেন্স বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সারা ঢাকা শহরে ফ্রি অসুস্থ আহত প্রাণী পরিবহনে ফ্রি সার্ভিসটি দিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য সবসময় এইসব দুর্লভ বা বিলুপ্তপ্রায় প্রাণী নিয়ে কাজ করছেন এবং আমরা আশা করছি আগামীতে বন বিভাগ এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রাণী রক্ষা এবং সংরক্ষণে সবসময় পাশে থাকবে। প্রকৃতি রক্ষা করতে যেমন বনাঞ্চল ও গাছপালা দরকার, তেমনি এর পরিবেশ সুরক্ষা রাখাও চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়িয়েছে। ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনগণের জন্য প্রয়োজনীয় বাসস্থান বা আবাসন, যাতায়াতের জন্য রাস্তাঘাট, কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা নির্মাণ সবকিছুই গড়ে তুলতে বৃক্ষ বা বনকে উজাড় করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে বৃক্ষের পরিমাণ কমে আসছে। সেই সাথে বিভিন্ন প্রাকৃতিক সমস্যায় ভুগছে সাধারণ জনগণ। প্রকৃতি ও পরিবেশ আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের অস্তিত্বের জন্য। কিন্তু আমরা পরিবেশের প্রধান তিনটি উপাদান মাটি, বায়ু, পানি নানাভাবে দূষিত করে ফেলছি, যার কারণে ধীরে ধীরে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। যে সকল কারণে আমাদের পরিবেশ ধীরে ধীরে দূষিত হয়ে পড়ছে, মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে, তার প্রধান কারণগুলো হলো আমাদের অতিরিক্ত ভোগবিলাসিতা এবং আরামপ্রিয় অলস জীবনযাপন। নিজেদের ভোগবিলাসিতার জন্য প্রকৃতিকে নিজেদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছি, প্রকৃতির উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যার ফলে প্রকৃতির উপাদানগুলোকে আমরা ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি, যা আমাদের জীবনের জন্যই পরবর্তীতে হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। এই প্রকৃতিকে ধ্বংসের জন্য আমাদের অন্যতম আরও একটি বড় কারণ হলো জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার। আমরা প্রতিদিন অজস্র পরিমাণ অপরিশোধিত খনিজ তেল, গ্যাস, কয়লা, পেট্রোল এগুলো আমাদের কলকারখানা এবং যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করছি, এবং এই জ্বালানিগুলোতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হচ্ছে, যা ধীরে ধীরে আমাদের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীকে মানুষের বসবাসের অনুপযুক্ত করে তুলছে। আর এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডগুলো, ক্লোরোফ্লোরোকার্বনগুলো, কার্বন মনোঅক্সাইডগুলো আমাদের ওজোন স্তরকে ধীরে ধীরে নষ্ট করছে, যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে সরাসরি পৃথিবীতে আসার সুযোগ করে দেবে। অপরিকল্পিতভাবে এবং অধিক হারে পলিথিন, প্লাস্টিক এবং কাচের ব্যবহার, এই পলিথিন, প্লাস্টিক এবং কাচগুলো ব্যবহার করে আমরা রিসাইকেলের পরিবর্তে যত্রতত্র ফেলে দিচ্ছি, যেগুলো আমাদের মাটি, বায়ু এবং পানিকে দূষিত করছে। এই পরিবেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি বনাঞ্চলগুলোকে অবাধে ধ্বংসের মাধ্যমে। এই পরিবেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি আমাদের যে জলাভূমিগুলো আছে, সেই জলাভূমিগুলোকে ভরাট করে শিল্প প্রতিষ্ঠান এবং নগরায়ন সৃষ্টির মাধ্যমে। আমরা প্রতিদিন আমাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো, অপ্রয়োজনীয় আবর্জনাগুলো আমরা যত্রতত্র ফেলে দিয়ে আমরা মাটি, বায়ু, পানি ধ্বংস করে দিচ্ছি। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে। পরিবেশকে বাঁচাতে হবে নিজে বাঁচার জন্য, নিজের অস্তিত্বকে রক্ষার জন্য। এই পরিবেশ দূষণকে রোধের জন্য আমাদের নানামুখী পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে, ঋতুকালের ঘটছে বিভ্রাট, বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশ। এরই প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা ও মায়ের পথ অনুসরণ করে পরিবেশ বিনষ্ট ও
দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে ঘোষণা করেছেন আগামী 5 বছরে সারা দেশে 250 মিলিয়ন অর্থাৎ 25 কোটি গাছ রোপণ করা হবে। সেই সাথে দেশে সবুজ বেষ্টনী বাড়ানোর একটি বড় বিপ্লব গড়ে উঠবে। প্রকৃতির গাছপালা শূন্যতা, নদী খালবিলগুলো ভরাট হয়ে যাওয়ায় দেশের পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাস্তাঘাট থেকে বায়ু দূষণ হচ্ছে, কলকারখানা থেকে দূষিত বর্জ্য নদী বা খালে পড়ে পানি দূষিত হচ্ছে। নদীতে থাকা উদ্ভিদ প্রাণী বৈচিত্র্যগুলো হারিয়ে যেতে বসেছে। এই সকল কার্যক্রম থেকে বিরত রাখতে পরিবেশ অধিদপ্তর নানাভাবে পরিবেশ ধ্বংসকারীদের সচেতন করে যাচ্ছে। সেই সাথে আইনের প্রয়োগও করছেন যাতে করে প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখা যায়। ঢাকা শহরের চারপাশে যেগুলো জলাভূমি ছিল, সেই জলাভূমিগুলোতে আজকে ইটের ভাটা, সেটা খাবারে পড়েছে, সেটা কেরানীগঞ্জে পড়েছে, সেটা নারায়ণগঞ্জে পড়েছে, গাজীপুরে পড়েছে। এই যে ব্যাপক ইটের ভাটার প্রভাব বায়ু দূষণকে আমরা যদি বলি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিউশন ঢাকার ক্ষেত্রে, সেটি আমরা বুঝতেই পারছি যে সেটি হচ্ছে মূলত ইটের ভাটা সৃষ্ট দূষণ এবং যানবাহনের দূষণ। আমরা অবকাঠামো তৈরি করছি সরকারি, বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে, সেইগুলোতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছি না যাতে বায়ু দূষণ না হয়। শুকনো মৌসুমে ব্যাপকভাবে দেখা যায় যে এই বায়ু দূষণটার তীব্রতা বাড়ে, আবার হয়তো আমরা যখন দেখি যে বৃষ্টিপাত হয়, বর্ষাকাল আসে, তখন কমে যায়। এটা সিজনাল ভেরিয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু দূষণের প্রকোপতা কম বেশি। শিল্প বর্জ্য যেভাবে চলে আসছে নদীগুলোতে, মিউনিসিপ্যাল ওয়েস্ট, সিওয়েজ ওয়েস্ট, পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য, এই দুইটাই কিন্তু আমাদের নদ নদীগুলোকে দূষণ করে ফেলছে, জলাভূমিগুলোকে শেষ করে দিচ্ছে। সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পরিবেশ আইনের আওতায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র গ্রহণে বাধ্য করেছি। যারা ইটিপি পরিচালনা করে না তাদেরকে আমরা এনফোর্সমেন্ট অভিযানের আওতায় এনেছি। এছাড়াও বায়ু দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেও আমরা কিন্তু বিভিন্ন আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পরিবেশ কোনো ব্যক্তি বা সংস্থার একক কোনো বিষয় নয়। পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব এবং আমরা সবাই সুস্থ থাকব। সেই প্রেক্ষাপটে আমরা যদি সবাই মিলে একযোগে কাজ করি তাহলে পরিবেশ সুন্দর হবে, আমাদের বর্তমান প্রজন্ম সুস্থ থাকবে, আগামী প্রজন্মও তাদের একটা সুন্দর ভবিষ্যৎ পাবে এদেশে। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা মনে করি যেই কোনো পর্যায়ে, যেই কোনো ব্যক্তি, যেই কোনো প্রতিষ্ঠান তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, যেন পরিবেশ সংরক্ষিত হয়, পরিবেশ যেন দূষিত না হয়। আসুন আমরা প্রকৃতি ও পরিবেশের উপর আরও সহনশীল ও যত্নশীল হই, বেশি বেশি বৃক্ষরোপণ করি, নদী বা খালবিল ভরাট থেকে বিরত থাকি। একটি সবুজ পৃথিবী গড়ে সুন্দরভাবে বেঁচে থাকার অঙ্গীকার করি।